নমস্কার। আজ জেলার খবরের পাতায় আমাদের আলোচ্য বিষয় মথুরাপুর লোকসভা কেন্দ্র। এই মথুরাপুর লোকসভা কেন্দ্র কিন্তু এক এক সময়ে এক এক রকমের শাসন দেখেছে। রাজনৈতিক পটভূমিতে এখানেও বহু ধরনের পরিবর্তন এসেছে। আর সেই ক্ষেত্রে আজ আমাদের আলোচনায় থাকছে মথুরাপুর এবং 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এই মথুরাপুর লোকসভা কেন্দ্র সিংহাসন কার দখলে যায় সে নিয়েই আমরা আলোচনা করব। আর পাশাপাশি আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে একেবারে অন্তিম দফায়, অর্থাৎ সপ্তম পর্যায়ে ভোট গ্রহণ হতে চলেছে এখানে। তারিখ জুন মাসের 1 তারিখ, যার ফল প্রকাশ হবে জুন মাসের 4 তারিখ। তো সেই ক্ষেত্রে দেখা যাক এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে এবার কিসের নিরিখে ভোট হতে চলেছে, আর এখানকার জনতা জনার্দন কার প্রতিশ্রুতির ওপরে ভরসা করছে এবং কাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন সেদিকে নজর থাকবে আমাদের। এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে খানিকটা ইতিহাস যদি আমরা ঘাঁটতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে কিন্তু রাজনৈতিক পটভূমির যে পরিবর্তন সেটি কিন্তু শুরু করেছিল কংগ্রেস। মূলত কংগ্রেসের হাত ধরেই এখানে রাজনীতি কি সেখানকার মানুষ জানতে শুরু করেছেন। আর তারপরে এই রাজনৈতিক পটভূমি পরিবর্তনের হাল ধরে সিপিআইএম। দীর্ঘ বহু বছর ধরে বা বলতে পারেন 13 বছর ধরে এই রাজনৈতিক পটভূমির হাল ধরেছিল সিপিআইএম। মাঝে আবারও কংগ্রেস এসেছিল, কিন্তু তারপরে আবার দীর্ঘ 25 বছর সিপিআইএম এই রাজনৈতিক পটভূমির পরিবর্তনের হাল ধরে রেখেছে। আর এই মুহূর্তে অর্থাৎ বর্তমানে এই লোকসভা কেন্দ্রের শাসনে রয়েছে তৃণমূল। তো সেই ক্ষেত্রে আমরা আজ এই মথুরাপুর লোকসভা কেন্দ্র নিয়ে আবারও বিস্তর আলোচনা করব আমার সহকর্মী সত্যজিৎ পালের সাথে। সত্যজিৎ দা, তোমাকে আবারও ট্রাইব টিভিতে স্বাগত। মূলত আজ আমরা যে মথুরাপুর লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করছি, তো সেই ক্ষেত্রে এই যে রাজনৈতিক পটভূমির যে পরিবর্তনের কথা আমি একটু আগে বলছিলাম, তো মানে এই যে পরিবর্তনটা আজ দেখা যাচ্ছে যাকে দিয়ে এই রাজনৈতিক পটভূমির পরিবর্তনটা শুরু করা হয়েছে, আজ কিন্তু সেই দলই বিলুপ্তির পথে, বা একেবারে বলতে পারি যে সেই দল কিন্তু বিলুপ্ত। এই বিষয়টা কেন সামনে এলো? দেখো, বিলুপ্তির পথে বলতে দেখো কংগ্রেস প্রথমবারের মতো এই আসনে জয় পায়। এরপর 1980 সালেও আরও একবার জয় পেয়েছিল এই মথুরাপুর আসন থেকে। কিন্তু তারপর থেকে বামেদের, এক কথায় বামেদের শক্ত ঘাঁটি কিন্তু এই মথুরাপুর লোকসভা কেন্দ্র। কিন্তু গত 2014 সালের পর, বিশেষ করে ইউপিএ সরকারের পতনের পর, এনডিএ সরকার ক্ষমতায় আসার পর, মোদী সরকার আসার পর, এক কথায় বিজেপি যেমন ঘোষণা করেছিল যে কংগ্রেস মুক্ত ভারত, যার ফলে কংগ্রেসের বহু নেতা একদিকে যেমন বিজেপিতে যোগ দিয়েছেন, পাশাপাশি বহু নেতা বসে গেছেন। ফলে কংগ্রেসের এক কথায় বলবো এই মুহূর্তে যথেষ্ট সেই ক্ষমতাটা নেই যে এককভাবে লড়াই করার। ফলে স্বাভাবিকভাবেই কংগ্রেস যথেষ্ট বেকায়দায়, শুধু ভারতবর্ষের এই বাংলাতেও। তো স্বাভাবিকভাবেই এই মথুরাপুর আসনে কংগ্রেসের পাওয়ার তেমন কিছু নেই। সুতরাং লড়াই এখানে বিজেপি ভার্সেস তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ থাকতে চলেছে। তো তুমি একটু আগে যেমনটা বললে যে সিপিআইএমেরও কিন্তু শক্ত ঘাঁটি এই মথুরাপুর লোকসভা কেন্দ্র। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে সিপিআইএমও কিন্তু এবার অর্থাৎ 2024-এর নিরিখে যদি আমরা দেখতে যাই তাহলে তারাও কিন্তু সেই কংগ্রেসের মতোই বিলুপ্ত হয়ে রয়েছে। দেখো, আমরা যদি এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের কথা আলোচনা করতে যাই তাহলে মথুরাপুর লোকসভা কেন্দ্র দক্ষিণ 24 পরগনা জেলার, আর দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসার পর এই জেলাকে তো বটেই, এমনকি রাজ্যের যে তৃণমূল কংগ্রেসের সংগঠন সেটা কিন্তু নিজের হাতে নিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের তৃণমূলের সংগঠনের বিস্তার যেমন হয়েছে, এই জেলার বিশেষ করে দক্ষিণ 24 পরগনার জেলার তৃণমূলের সংগঠন কিন্তু অত্যন্ত মজবুত, যেটা বাকি জেলাগুলোর থেকে অনেকটা বেশি। তো স্বাভাবিকভাবেই এবার ধরো মথুরাপুর আসন, এবার অভিষেক তৃণমূলের সংগঠন যেমন মজবুত হয়েছে, ভেঙেছে সিপিএমের বহু নেতা। আমরা জানি রেজ্জাক মোল্লা একসময় বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন, তিনিও দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবেই সিপিএমের এই মুহূর্তে সেই অবস্থায় নেই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে। পাশাপাশি আরেকটা জিনিস যেটা অভিযোগ উঠে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের, এর ফলে বামপন্থী যারা ছিলেন তারা কিন্তু এক কথায় নিরাপত্তার আশায় কিন্তু বাম থেকে রামে অর্থাৎ বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে সিপিএম কিন্তু ভেঙে তাদের সংগঠন কিন্তু অনেকটা দুর্বল হয়েছে। তো
সেই ক্ষেত্রে যেমনটা সত্যদা বললেন যে তৃণমূলের এখন সংগঠন আরও শক্ত হয়ে উঠেছে, তো সেই ক্ষেত্রে দেখা যাক যে এবার তাদের সংগঠনকে আরও শক্ত করে তুলতে তৃণমূল এবার মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তাদের প্রার্থী হিসেবে কাকে মনোনীত করেছেন এবং তার প্রতিপক্ষ বিজেপি তার প্রার্থী হিসেবে কাকে মনোনীত করেছেন। প্রার্থী বাপি হালদার, এদিকে বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। মূলত এই দুজন এবারের এই ভোট যুদ্ধকে কেন্দ্র করে নিজেদের জনসংযোগের ক্ষেত্রে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলির ওপরে ভিত্তি করেই এবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের যারা ভোটদাতারা রয়েছেন তারা তাদের ভোট দান করবেন। তো সেই ক্ষেত্রে মূলত কিসের নিরিখে এবার সেখানে ভোট হবে সেটি সত্যদা তোমার কাছ থেকে আগে একটু জানবো। দেখো, মথুরাপুরের সবথেকে বড় সমস্যা যেটা বাংলার সমস্যা সেটা হচ্ছে কর্মসংস্থান। আমরা জানি বহু মানুষ শিল্পের জোগাড় নেই, ফলে বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতে যান, এটা সবথেকে বড় সমস্যা। কৃষিকাজ একটা সমস্যা, যাতায়াত ব্যবস্থা যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মথুরাপুরে, বিশেষ করে কলকাতা পার্শ্ববর্তী কলকাতার সঙ্গে যে যোগাযোগ, এখানে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি ফ্লাইওভার বলো বা রাস্তাঘাটের ক্ষেত্রে খুব সমস্যায় পড়তে হয়। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জল, পানীয় জলের ক্ষেত্রেও কিন্তু এখানকার মানুষকে যথেষ্ট সমস্যায় পড়তে হয়। ফলে স্বাভাবিকভাবে এসব ইস্যুকে সামনে রেখেই সাধারণ মানুষ তাদের মতামত দেবেন। তবে আরও একটা বিষয় দেখো, যেহেতু লোকসভা নির্বাচন, সুতরাং এখানে বিজেপি বা তৃণমূল কংগ্রেস তাদের ইস্যু কিন্তু এই ছোটো ছোটো ইস্যু নয়। তৃণমূল কংগ্রেস হাতিয়ার করেছে লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার, পাশাপাশি বলবো যে NRC, CA-র বিরুদ্ধে। উল্টো দিকে বিজেপির প্রধান হাতিয়ার কিন্তু রাম মন্দির। এছাড়া বিজেপির প্রধান হাতিয়ার বলবো G20 সাবমিট এবং রাজ্যের আইন শৃঙ্খলা বলো বা এই যে বর্তমানে যে শিক্ষক নিয়োগের কলকাতা হাইকোর্টের অর্ডার, এগুলোর উপরেই কিন্তু। ফলে স্বাভাবিক যে স্থানীয় যে ইস্যুগুলো, জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এই ইস্যুগুলো কোথাও যেন ধামাচাপা পড়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ কাদের ওপর, কোন ইস্যুর ওপর ভিত্তি করে ভরসা করে তাদের মতামত দেবেন সেটা তো তারাই বুঝতে পারবেন। তবে রাজনৈতিক দলগুলো যেহেতু লোকসভা নির্বাচন, তাদের ইস্যু কিন্তু এরকমই হতে চলেছে। আরেকটা জিনিস আমি বলবো, যেহেতু এটা দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে পড়ে, তো দক্ষিণ দিনাজপুর জেলার সাংসদ ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কখনোই চাইবেন না এই জেলার শাসনভার কোনো কারণে বিরোধী করার হাতে উঠুক। আমরা জানি নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড়ের বিধায়ক, ফলে তিনি কিন্তু যথেষ্ট বেগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে, কারণ তার একের পর এক আমরা কর্মসূচি দেখেছি। শাসক দলের বিরুদ্ধে তার যে বিস্ফোরক মন্তব্য, তার যে আন্দোলনমুখী মনোভাব, তো সেটা কিন্তু কোনো ক্ষেত্রে শাসক দল কিন্তু ভালোভাবে নেয়নি। উল্টো দিকটা যদি দেখি, বিজেপিও কিন্তু এই ডায়মন্ড হারবার তো বটেই, এমনকি বাংলাকে পাখির চোখ করেছে। ফলে স্বাভাবিকভাবে তাদের নজরে মথুরাপুর অবশ্যই থাকবে। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কখনোই চাইবে না যে এই বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলায় বিরোধী কোনো শক্তি তাদের শক্তিশালী হয়ে উঠুক। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে কথাতেই আছে যে ছুঁয়ে ঢোকা আর ফাল হয়ে বেরোনা। সেটা তৃণমূল কংগ্রেস বলো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কখনোই কোনো রাজনৈতিক দলকে 1 ইঞ্চি জমিও ছাড়বেন না, যাতে তারা এখানে নিজেদের সংগঠন বৃদ্ধি করতে পারেন। একেবারেই। অর্থাৎ এবার এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের দিকে যদি নজর ঘোরানো যায়, তাহলে সেখানে বিরোধী পক্ষ এবং শাসক পক্ষ দুই পক্ষের ক্ষেত্রেই কিন্তু ইস্যু হাতিয়ার করার মতো কিন্তু বহু বিষয় রয়েছে। তো সেই ক্ষেত্রে এদিকে তো নজর থাকছেই যে এই বিষয়গুলোকে কে তাদের শক্ত হাতে ধরে নিজেদের যে প্রতিশ্রুতিগুলোর দায়ভার বা প্রতিশ্রুতিগুলোর প্রতি ভরসা তারা তাদের জনসাধারণের ওপর মোতায়েন করতে পারে, সেদিকে তো নজর থাকবেই। তবে তার সাথে সাথে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে এই যে এবারের দুই প্রার্থী তৃণমূল এবং তার প্রতিপক্ষ বিজেপি, এই দুই প্রার্থীর মধ্যে কার পাল্লা ভারী হতে চলেছে সেটাও আমরা খানিকটা জানবো। তৃণমূল প্রার্থী বাপি হালদার, বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। তো সত্যদা,
এই যে আমাদের এবারের যে দুই প্রার্থী রয়েছেন এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে, তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে কার পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা? দেখো, এই দক্ষিণ দিনাজপুর জেলার একটা সময় বামেদের কিন্তু শক্ত ঘাঁটি ছিল। আমরা জানি লোকসভা বলো বিধানসভা বলো অধিকাংশ কিন্তু বামেদের দখলে ছিল। এরপর সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পর যে পরিবর্তনের হাওয়া, তারপর কিন্তু 2009 সালে প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেস এই আসন থেকে জয় পায়। এখান থেকে জেতেন যিনি, তার কথা একটু বলে রাখা দরকার, চৌধুরী মোহন জাটুয়া। তিনি কিন্তু একসময় রাজ্য পুলিশের পুলিশ কর্তা ছিলেন, উচ্চপদস্থ পুলিশ কর্তা। তিনি 2001 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন। এরপর 2009 সালে এই মথুরাপুর কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। এরপর 2014 এবং 2019 এবারের লোকসভা নির্বাচনে বয়সজনিত কারণে তিনি কিন্তু প্রার্থী হননি। ফলে স্বাভাবিকভাবেই প্রার্থী করা হয়েছে বাপি হালদারকে। উল্টো দিকে দেখো, তৃণমূল কংগ্রেস এই আসন দখল করার পর বামেরা কিন্তু বরাবর লড়াই দিয়ে এসছে, কিন্তু গত 2019-এ এই আসনে কিন্তু দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। বামেরা কিন্তু অনেকটাই পিছিয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই এবার লড়াই মূলত হাড্ডাহাড্ডি হতে চলেছে তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপির মধ্যে। তবে আরও একটা জিনিস, যে এই দক্ষিণ দিনাজপুর জেলার মথুরাপুর কেন্দ্রে কিন্তু অনেকটাই সংখ্যালঘু ভোট রয়েছে। ফলে বিজেপিকে কিন্তু এই আসন জয় করতে হলে সংখ্যালঘু ভোটে ভাগ বসাতেই হবে, যেটা কিন্তু বিজেপি পায় না সংখ্যালঘু ভোট। আরেকটা জিনিস যেটা তোমাকে বলবো, যে এই দেখো, আমরা যদি পেছনে তাকাই, বিজেপি 2014 সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর কিন্তু বাংলাকে পাখির চোখ করেছে। নানান আন্দোলন কর্মসূচি বিজেপি যেমন ঝাঁপিয়েছে, আরএসএসও তাদের বিস্তার করেছে। ফলে স্বাভাবিকভাবেই বিজেপির সংগঠন বৃদ্ধি হয়েছে। এরপরে সংগঠন বৃদ্ধি হয়েছে, কিন্তু সেভাবে কিন্তু বিজেপি ছিল না। 2019 সালে যে লোকসভা নির্বাচন, সেখানেও কিন্তু বাংলার মানুষ কল্পনা করতে পারেনি যে বিজেপি 18টা সিট পাবে। আসলে তৃণমূলের বিরুদ্ধে জনমানসের একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটে 2019-এ, যার ফলে বিজেপি তাদের সংগঠনহীন বিজেপি বলবো, নেতাহীন বিজেপি কিন্তু 18টি লোকসভা আসন দখল করে। কিন্তু এবারের প্রেক্ষাপট, এবারে বিজেপি কিন্তু অনেকটা শক্তিশালী, 2019-এর তুলনায় অনেকটা শক্তিশালী। কারণ 18 জন সাংসদ তো ছিলেনই, পাশাপাশি গত বিধানসভায় 77টা জন বিধায়ক হয়েছিলেন। ফলে অনেক নেতা রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে বিজেপির হাতে। বিজেপি কিন্তু এবার অনেকটা তৈরি। ফলে স্বাভাবিকভাবেই বিজেপি হাড্ডাহাড্ডির লড়াই দেওয়ার মতো অবস্থায় কিন্তু রয়েছে। কিন্তু ফলাফল কী হবে সেটা তো 4 জুন আমরা জানতে পারবো। তো চৌধুরী মোহন জাটুয়ার নাম যখন উঠছেই, যেমনটা ইতিমধ্যেই সত্যদা বললেন যে তিনি 2009, 2014 এবং 2019 তিনি কিন্তু এক নাগারে এই তার শাসন ক্ষমতা কিন্তু ধরে রেখেছেন। তো সেই ক্ষেত্রে একবার দেখা যাক যে 2019-এর সেই নির্বাচনীয় ফলাফল কি বলছে। ফলাফল যদি দেখতে যাই, আর সেখানে আমরা যদি তৃণমূল এবং তার প্রতিপক্ষ বিজেপির দিকে নজরটা ঘোরাই, তাহলে দেখা যাচ্ছে এই তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া এবং বিজেপি প্রার্থীর মধ্যে কিন্তু 2 লক্ষেরও বেশি ব্যবধান রয়েছে। আর এটা কিন্তু কোনো কম ব্যবধান নয়। আচ্ছা সত্যজিৎদা, আমি যদি তোমাকে এই বিষয়টা জিজ্ঞেস করি যে এবারের যে তৃণমূল প্রার্থী বাপি হালদার আর এই যে চৌধুরী মোহন জাটুয়া, তাদের দুজনের মধ্যে আমি যদি কম্পেয়ার করি, তাহলে কে মানে শক্তিশালীটা কে বেশি? না, অবশ্যই দেখো, চৌধুরী মোহন জাটুয়া একটা সময় রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তা ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তিনি কিন্তু একটা সময় 2001-এ বিধায়ক হন তৃণমূলের টিকিটে। মানে বলবো, তৃণমূল কংগ্রেস তৈরি হয় 1998 সালে, এবং তারপর 99 সালে লোকসভা নির্বাচন। এবং এরপর দেখো যে 2001-এ যেবার কিন্তু একবার পরিবর্তনের ঢেউ উঠেছিল বলা চলে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট বেঁধে লড়াই করে, সেবার কিন্তু বিধায়ক হন চৌধুরী মোহন জাটুয়া। এরপর 2009-এ পরিবর্তনের যে ঢেউ, সেখানে সাংসদ হন, এবং সাংসদ হওয়ার পর তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, দ্বিতীয় ইউপিএ সরকারের মন্ত্রী ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই ধারের ব্যক্তিত্বের দিক থেকে, তার প্রফেশনাল দিক থেকে অনেকটা এগিয়ে চৌধুরী মোহন জাটুয়া। উল্টো দিকে বাপি হালদার তিনি কিন্তু তৃণমূলের সংগঠনের দায়িত্বে ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই ওজনের দিকে গুরুত্ব দিতে গেলে চৌধুরী মোহন জাটুয়া অনেকটা এগিয়ে। তবে বাপি হালদার, দেখো, তৃণমূল কংগ্রেসের সংগঠনটা, আমি আবার বলবো, সংগঠনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূলের সংগঠনের রাশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনি ডায়মন্ড হারবারের সাংসদ,
ফলে তিনি কখনোই চাইবেন না এই জেলায় কোনো রাজনৈতিক দল তাদের আধিপত্য বিস্তার করুক। ফলে পাল্লা অনেকটা ভারী। আমি তোমাকে আরেকটা বলবো, 2021-এর যে বিধানসভা নির্বাচনের ফলাফল, এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা কেন্দ্র পড়ে, এই 7টি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে। পাথর প্রতিমায় গত 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায় 1,20,181 ভোট, বিজেপি পায় 98,047 ভোট। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পায় 1,14,493 ভোট, বিজেপি পায় 89,191 ভোট। সাগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পায় 1,29,900 ভোট এবং বিজেপি পায় 99,154 ভোট। কুলপি বিধানসভা কেন্দ্র, এখান থেকেও তৃণমূল কংগ্রেস পায় 96,577 ভোট, বিজেপি পায় 62,759 ভোট। রায়দিঘি বিধানসভা কেন্দ্র, এখান থেকেও তৃণমূল জয় পায়, তৃণমূল পায় 1,15,760 ভোট, বিজেপি পায় 80,139 ভোট। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পায় 95,834 ভোট, বিজেপি পায় 72,342 ভোট। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পায় 97,006 ভোট, বিজেপি পায় 50,065 ভোট। অর্থাৎ দেখো, সংগঠনের দিক থেকে, ভোট ব্যাংকের দিক থেকে অনেকটা শক্তিশালী তৃণমূল কংগ্রেস। পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে 2019-এর তুলনায় 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট পার্সেন্ট কিন্তু অনেকটা বেড়েছিল, কিন্তু তবু জয়ের ক্ষেত্রে কিন্তু থেকে অনেকটা দূরে। তার কারণ তুমি জানো, এই দক্ষিণ 24 পরগনা জেলায় অনেকটা কিন্তু সংখ্যালঘু ভোটার রয়েছে যারা কিন্তু বিজেপিকে ভোট দেন না। আর 21-এর নির্বাচনে তারা দুহাত ভরে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। এরপর দেখো, পঞ্চায়েত ইলেকশন, পৌরসভা ইলেকশন, সবাইতেই কিন্তু তৃণমূলের কংগ্রেসের জয় জয়কার। ফলে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে অত্যন্ত মজবুত, অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে। পাশাপাশি যেহেতু তোমার লোকসভা নির্বাচন, সুতরাং কেন্দ্রীয় সরকার কোন দল সরকার গঠন করবে তার ভিত্তিতে ভোট হবে। সুতরাং এখানে বিজেপির কিন্তু ভোট বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আর একটা জিনিস দেখো, গত কয়েকদিন আগে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের যে রায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে, ফলে এগুলো এসএসসি, ফলে এগুলো কিন্তু মানুষের ব্যাপক প্রভাব ফেলতে পারে। এখন আমি বলবো যে তৃণমূল কংগ্রেস তাদের সংগঠন মজবুত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা, বিধানসভা সমস্ত কিছু তাদের হাতে। ফলে বিজেপিকে এখান থেকে কিন্তু সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই করতে হবে। আর আমি আর একবার বলবো যে বিজেপি কিন্তু গত 19-এর তুলনায় বা 21-এর তুলনায় অনেকটা শক্তিশালী অবস্থায় রয়েছে। সরকারের বিরুদ্ধে একাধিক ক্ষোভ রয়েছে জনমানসে, শিক্ষক নিয়োগ হোক, রেশন দুর্নীতি হোক, সন্দেশখালী হোক, ক্ষোভ রয়েছে। ফলে এই ক্ষোভটা ভোট বক্সে নিতে গেলে বিজেপিকে কিন্তু আরও কঠিন লড়াই করতে হবে। বুথ স্তরে নিজেদের সংগঠনকে বৃদ্ধি করতে হবে এবং বুথ স্তরে যে কর্মীরা তাদেরকে কাজে লাগাতে হবে। অশোক পুরকায় যিনি রয়েছেন বিজেপির প্রার্থী মাস্টারমশাই, তিনি কতটা পারবেন বিজেপির সংগঠনকে নিয়ে পাশাপাশি আরও শক্তিশালীভাবে লড়াই করতে, সেটা তো আমরা ফলাফলেই জানতে পারবো। কিন্তু বলবো, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনমানুষের কিন্তু একটা ক্ষোভ রয়েছে, নানান ইস্যুতে ক্ষোভ রয়েছে। যদিও এখানে সংগঠনের দিক থেকে মজবুত, আর ভোটটা কিন্তু করায় সংগঠন, ফলে পাল্লা কিছুটা হলেও ভারী থাকবে এই বাপি হালদারের দিকে এবং তৃণমূল কংগ্রেসের দিকে। তো যেমনটা আমরা এতক্ষণ প্রার্থীদেরকে নিয়ে আলোচনা করছিলাম, তো সেই ক্ষেত্রে এই প্রার্থীদেরকে যারা নির্বাচিত করেছেন, অর্থাৎ মথুরাপুর লোকসভা কেন্দ্রের যারা ভোটদাতারা রয়েছেন, তারা এই মুহূর্তে কোন দিকে তাদের ভোটদান করতে চলেছেন সে বিষয়েও আমরা খানিকটা আনুমানিক আলোচনা করব। মথুরাপুর লোকসভা কেন্দ্রে মূলত 16.5 লক্ষেরও বেশি কিন্তু ভোটদাতা রয়েছেন। তো সেই ক্ষেত্রে দেখা যাক যে তারা কিসের নিরিখে ভোট দেবেন। তার পাশাপাশি মুসলিম সম্প্রদায়, সেও কিন্তু 4 লক্ষ ছুঁই এই 16,500-এর অধিক যে ভোটদাতারা রয়েছেন তাদের মধ্যে। তো সেই ক্ষেত্রে সত্যদা, তোমার কাছ থেকেই জানবো, এই যে এবার যে যারা ভোটদাতারা রয়েছেন তারা মূলত কিসের ওপরে নির্ভর করে এবারের তাদের ভোটদান করবেন, বা এই যে মুসলিম সম্প্রদায়, এই বিষয়টা কিন্তু একেবারেই সবসময় কিন্তু নজরে থেকেছে, সে নির্বাচনের ক্ষেত্রে হোক বা অন্যান্য বিষয়ে ঘিরেই হোক। তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে এবার কোন নিরিখে, মানে কিসের ওপর নির্ভর করে তারা ভোটদান করতে চলেছে? দেখো, কিসের ওপর নির্ভর করে বলতে, যেহেতু লোকসভা নির্বাচন, কেন্দ্রে কোন দল সরকার গঠন করবে, প্রধানমন্ত্রী কে হবেন, বিষয় তো এটাই। এবার জনগণকে কোন দল কি প্রতিশ্রুতি দেয় বা জনগণ কোন প্রতিশ্রুতির ওপর ভরসা করে
তাদের মতামত প্রকাশ করে, এইটা হচ্ছে বিষয়। তো এখানে দেখো এক এক দলের রাজনৈতিক স্ট্র্যাটেজি এক এক রকম, তৃণমূল কংগ্রেসের একরকম, বিজেপির একরকম, কংগ্রেসের একরকম। ফলে স্বাভাবিকভাবে জনগণকে কোন দল তাদের প্রতিশ্রুতির বিষয়ে ভরসাটা দিতে পারবেন সেই বিষয়ে ভরসা। একটা জিনিস বলবো যে এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে যে সংখ্যালঘু ভোটার রয়েছে, আমরা জানি রাজ্যের যে সংখ্যালঘু ভোটার প্রায় 35% সংখ্যালঘু ভোটার। বিরোধীদের যেটা অভিযোগ যে সংখ্যালঘু ভোটাররা তৃণমূল কংগ্রেসের ফিক্সড ডিপোজিট, কারণ তারা তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দেয়। ফলে স্বাভাবিকভাবেই এই সংখ্যালঘু ভোটে বিজেপিকে এই আসন জয় করতে হলে সংখ্যালঘু ভোটে ভাগ বসাতেই হবে। কেবলমাত্র সংখ্যালঘু মানুষের ভোট নিয়ে এই লোকসভা নির্বাচন অন্তত জেতা সম্ভব নয়। কারণ দেখো 4 লক্ষের উপরে যেখানে সংখ্যালঘু ভোটার, ফলে স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো 4 লক্ষ ভোট যদি তৃণমূল কংগ্রেসের ঘরে যায়, তাহলে ধরো বাকি মোটামুটি 2 লক্ষ মতো ভোট পেলেই জয়ের মার্জিনে প্রায় পৌঁছে যাবে তৃণমূল কংগ্রেস। ফলে স্বাভাবিকভাবেই বিজেপিকে এই আসন জয় করতে গেলে সংখ্যালঘু ভোটে কিছুটা হলেও থাবা বসাতে হয়। পাশাপাশি আরেকটা যেটা আইএসএফ বা সিপিআইএম, তাদেরই কিন্তু একটা ভোট ব্যাংক রয়েছে। ফলে দেখো হাড্ডাহাড্ডির লড়াই মূলত তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপির মধ্যে হতে চলেছে। এখন সেই তাদের যে ভোট, একটা বড় ভোট ব্যাংক, সেটা কাদের পক্ষে দাঁড়ায়, তৃণমূল কংগ্রেসের পক্ষে না বিজেপির পক্ষে, এইটা তার উপর নির্ভর করে ফলাফলটা। কারণ দেখো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা যদি দেখি, জনমানসে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে, সেটা শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক, রেশন দুর্নীতি হোক বা সন্দেশখালি হোক। ফলে এই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি ভোট বক্সে পড়ে, তাহলে ফলাফল পাল্টে গেলেও যেতে পারে। কিন্তু তবু বলবো যে তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত মজবুত, এবং যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়মন্ড হারবারের সাংসদ, ফলে তিনি কখনোই চাইবেন না তার জেলায়, বিশেষ দক্ষিণ 24 পরগনায় কোনো দল, তৃণমূল বিজেপি হোক, কংগ্রেস হোক বা আইএসএফ হোক, সিপিএম হোক, প্রভাব বিস্তার করুক। কারণ দেখো ওই যে আবার বলবো যে ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরানো, এই সুযোগটা তিনি কখনোই দিতে যাবেন না। ফলে তৃণমূল কংগ্রেস এখানেও কিন্তু অল আউট ঝাঁপাবে এবং সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। ফলে পাল্লা কিছুটা হলেও ভারী থাকবে তৃণমূল কংগ্রেসের জন্য। একবারই তো এইবারের যে লোকসভা নির্বাচন, তো মূলত কীরকম হতে চলেছে, মুখমুখী নাকি দলমুখী? অবশ্যই দেখো বিজেপি হচ্ছে একটা সর্বভারতীয় দল, সুতরাং তাদের সংগঠন কিন্তু সারা ভারতবর্ষে অত্যন্ত মজবুত। যদিও পশ্চিমবাংলার কথা বলি, নানান বিষয় রয়েছে। পশ্চিমবাংলার সব বুথে বিজেপির বুথ কমিটি করা সম্ভব নয়, কারণ সংখ্যালঘু ভোটার রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে। ফলে বিজেপির সংগঠক কিন্তু তারা কিন্তু দলকেই প্রাধান্য দেয়। কারণ দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে কিন্তু বিজেপি প্রধানমন্ত্রী মুখ করে কিন্তু লড়াই করেছিল 2014-তে। ফলে বিজেপির ক্ষেত্রে কিন্তু দলটাই প্রথমে দল, পরে ব্যক্তিকে তারা খুব একটা গুরুত্ব দেয় না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসে কিন্তু গ্রাসরুট থেকে উঠে আসা নেতা বাপি হালদারকে প্রার্থী করেছে। ফলে দুটো দলের ক্ষেত্রেই আরেকটা বলবো যে তৃণমূল কংগ্রেসের মুখ কিন্তু এই জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেহেতু ডায়মন্ড হারবার সাংসদ, তিনি সংগঠনটা নিজের হাতে দেখেন। ফলে স্বাভাবিকভাবেই বিজেপির ক্ষেত্রে আমি বলবো দল প্রধান, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও দলই প্রধান, কারণ তাদের মুখ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলার মুখ অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। ধন্যবাদ সত্যদা, আমাদেরকে এত সুন্দর করে তোমার বিশ্লেষণ আমাদের দর্শকদের কাছে তুলে ধরার জন্য। তো এই ছিল আজকে আমাদের মথুরাপুর লোকসভা নির্বাচন নিয়ে আমাদের চুলচেরা বিশ্লেষণ। তো সেই ক্ষেত্রে এবার যেটা নজরে থাকছে, যেমনটা আপনাদেরকে অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, যে এবার মথুরাপুর লোকসভা নির্বাচন যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ পর্ব কিন্তু একেবারে অন্তিম পর্যায়ে, অর্থাৎ 7ম দফায় জুন মাসের 1 তারিখে হতে চলেছে। তো সেই ক্ষেত্রে মথুরাপুরবাসী এবার কিসের নিরিখে তাদের ভোট দান করবেন এবং কোন দলকে তারা তাদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন, সেদিকেই কিন্তু চোখ থাকবে। আমি দিশা আবারও আগামীকাল আরও একটি নতুন লোকসভা কেন্দ্র নিয়ে এই ধরনেরই আরও এক চুলচেরা বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব ঠিক সন্ধে 6টায়।